এক গ্রামে ঐশী ও প্রিয়া নামের দুই বোন বাস করত। ওদের ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল, সেটা হলো পরীদের রাজ্যে যাওয়া। ওরা সবসময় চাইতো যে কোনো উপায়ে পরী রাজ্যে ঘুরতে যাবে। তাই যখনই কোনো পরীদের গল্প শুনতো, ওরা মন দিয়ে শুনতো কোথাও কোনোভাবে বলা আছে কিনা পরীদের রাজ্যে কিভাবে যাওয়া যায়। একদিন ওরা রাতের বেলা বসে ওদের দাদিমার কাছে গল্প শুনছিল। বুঝলে তো দিদি ভাই, এভাবেই পরীদের দেশ থেকে জাদুর একটা গালিচা আসলো। আর সেই গালিচায় করে ওই দুই বোন পরীদের দেশে ঘুরতে গেল। পরীদের দেশে কত সুন্দর সুন্দর জিনিস, ওরা দুই বোন কত মজা করলো সেখানে। ও দাদি, সব তো বুঝলাম, কিন্তু এটা তো বলো পরীদের রাজ্যে যাওয়া যায় কিভাবে? গল্পে কি এটা বলা নেই কিভাবে পরীদের রাজ্যে যাওয়া যায়? না তো দিদি ভাই, কোথাও তো পরীর রাজ্যে যাওয়ার কোনো ঠিকানা লেখা নেই। এসব তো গল্প, গল্প আবার সত্যি হয় নাকি? তাহলে বলো কেন, যদি সত্যি গল্প নাই জানো? আমরা এখন ঘুমাবো, তোমার সঙ্গে কথা বলে আমাদের কোনো কাজ নেই। তুমি তো আর আমাদের পরীদের রাজ্যে যাওয়ার ঠিকানা বলে দিতে পারবে না, আমাদেরই খুঁজে বের করতে হবে। তবে জেনে রাখো দাদিমা, আমরা একদিন ঠিক পরীদের দেশে যাওয়ার রাজ্যের ঠিকানা সব খুঁজে বের করব। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর কোন জাদুর গল্পটি দেখতে চাও তাও লিখতে ভুলো না যেন। ওরা দুই বোন এই চিন্তা করতে করতে সেদিন ঘুমিয়ে গেল। পরদিন সকালে উঠে ওরা রওনা দিল জঙ্গলের উদ্দেশ্যে। যেভাবেই হোক ওরা পরীদের রাজ্যে যাওয়ার ঠিকানা খুঁজে বের করবেই। এই ঐশী, শোন না, আমরা আগের দিন একটা গল্প শুনেছিলাম না, যে পরীরা জঙ্গলে থাকে আর জঙ্গলে গেলেই পরীরা সাহায্য করে। চল, আমরাও দুই বোন জঙ্গলে গিয়ে হারিয়ে যাই, তাহলে আমাদের সাহায্য করতে ওই পরীরা ঠিকই আসবে। কি বলিস তুই? হ্যাঁ আপু, তুমি যা বলো তাই, আমি তোমার সঙ্গে আছি। চলো চলো, আমরা জঙ্গলে চলে যাই। তারপর ওরা দুই বোন জঙ্গলে গিয়ে হারিয়ে গেল। এমন ভাবে হারালো যে ওরা ওদের বাড়ির ঠিকানা খুঁজেই পাচ্ছিল না। ওরা জঙ্গলে গিয়ে পরীদের ডাকতে থাকলো। পরী, ও পরী, কোথায় তুমি? আমরা হারিয়ে গেছি, আমাদের সাহায্য করো। পরী, ও পরী, কোথায় তোমরা? কিন্তু সকাল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যার পর রাত, কিন্তু পরীদের দেখা আর পেল না। এদিকে বাড়িতে ওদের বাবা মা ওদের চিন্তায় ব্যাকুল হয়ে পড়েছে। তারা জঙ্গলে গিয়ে কোনো রকমে অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজির পর ওদের দুই বোনকে খুঁজে পেল আর ওদের কান ধরে বাড়িতে নিয়ে এলো। এই তোদের পড়ালেখা? হ্যাঁ, তোদের দুই বোনকে সকালে স্কুলে পাঠিয়েছি, আর তোরা কিনা জঙ্গলে গিয়ে পড়ি খুঁজছিস? এমন করলে কিন্তু তোদের দুই বোনের স্কুলে যাওয়াও বন্ধ করে দেব। কি সব পাগলামি করিস তোরা? হ্যাঁ, আচ্ছা মা, কাকা কানে লাগছে তো, এত জোরে টান দিও না। ঠিক আছে, আমরা আর পরীদের খুঁজবো না, এই কথা দিচ্ছি। প্লিজ এবারের মতো ছেড়ে দাও, অনেক ব্যথা লাগছে, ছাড়ো। ওদের মা ওদেরকে ছেড়ে দিল। সেই রাতে ওরা সিদ্ধান্ত নিল ওরা এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবে আর পরীদের কোনো খোঁজ খবর করবে না। এভাবেই ওদের দিন কাটছিল। একদিন ওরা স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন ওরা হঠাৎ দেখতে পায় একটা বৃদ্ধ মহিলা একটা গাছের নিচে জবুথবু হয়ে বসে আছে। কে আছো? আমার এই বিড়াল ছানাটা আহত হয়ে গেছে, কেউ একটু সাহায্য করতে পারো? আমার বিড়াল ছানাটাকে কেউ হাসপাতালে নিয়ে যাবে? আমি বুড়ো মানুষ, হাসপাতাল পর্যন্ত যাওয়ার শক্তি আর টাকা কোনোটাই নেই। কে আছো? সাহায্য করো। এই ঐশী, দেখ বুড়িমা কেমন কষ্ট পাচ্ছে ওনার বিড়াল ছানাটার জন্য, চল না আমরা ওনাকে সাহায্য করি। কিন্তু আপু, আমরা টাকা পাবো কোথায়? আরে টাকা লাগবে কেন,
আমাদেরকে মা টিফিনের জন্য 100 টাকা দিয়েছিল না, ওটা তো খাওয়া হয়নি। চল না, এই 100 টাকা দিয়ে দেখি ওনাকে সাহায্য করতে পারি কিনা। ও বুড়িমা, আমাদের কাছে বেশি টাকা নেই তো, টিফিনের জন্য মা 100 টাকা দিয়েছিল, এই টাকাটা দিয়ে কি আপনার বিড়ালের চিকিৎসা হবে? হ্যাঁ, এত টাকা তো লাগে না, 100 টাকাতেই হবে। আমার বিড়ালটা নিয়ে যাও, হাসপাতালে গিয়ে একটু চিকিৎসা করিয়ে আনো। তারপর ঐশী আর ওর বোন মিলে হাসপাতালে গেল, আর পশু হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখিয়ে বিড়ালটার চিকিৎসা করিয়ে বিড়ালকে নিয়ে আবারও সেই গাছতলায় এলো, কিন্তু কোথাও বুড়িমাকে দেখতে পেল না। একি রে বোন, বুড়িমা তো এখানেই ছিল, বুড়িমা কোথায় গেল? এখন এই বিড়ালটাকে কি করব? বিড়ালটার তো যত্ন নিতে হবে। বুড়িমা চলে গেল বিড়ালটা রেখে। চল, আমরা বরং বিড়ালটাকে বাড়িতেই নিয়ে যাই। কিন্তু বাড়িতে নিলে বাবা মা তো বকবে। আরে বকলে বকুক, এভাবে একটা অবলা প্রাণীকে ফেলে যেতে পারি না। চল চল। ওরা দুই বোন বিড়াল ছানাটাকে বাড়িতে নিয়ে গেল, আর বিড়াল ছানাটার বেশ যত্ন করলো। বেশ কিছুদিন যত্ন করার পর বিড়াল ছানাটা একদম সুস্থ হয়ে গেল। যখন বিড়াল ছানাটা সুস্থ হয়ে গেল, তখন ওদের বাড়ির সামনে ওই বুড়িমা এসে দাঁড়ালো। কই গো মেয়েরা, আমার বিড়াল ছানা তোমাদের কাছেই আছে তো? ও বুড়িমা, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনাকে আমরা কত খুঁজেছি। হ্যাঁ, এই তো আপনার বিড়াল ছানা, ও একদম সুস্থ হয়ে গেছে, এই নিন। তোমরা তো দেখছি ভারী ভালো মেয়ে, তোমরা আমার বিড়াল ছানাটার চিকিৎসা করালে, যত্ন নিলে, তোমরা এর জন্য পুরস্কার পাবে। কি পুরস্কার পাবো বুড়িমা? তখনই সেই বুড়িমা একটা পরীর রূপ ধারণ করলো আর বলল, তোমাদের অনেক ইচ্ছা তাই না পরীদের সঙ্গে দেখা করার? তোমরা সেদিন যখন জঙ্গলে গিয়ে আমাদের খুঁজছিলে, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাদের পরীক্ষা করব। সেই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ, আর তাই তোমাদের উপহার হিসেবে এই জাদুর 2 শাড়ি দিচ্ছি। এই বলে সেই পরী ওদের দুই বোনকে জাদুর সোনার আর রূপার শাড়ি দিল। তোমাদের পরীরাজ্যে যাওয়ার খুব ইচ্ছে তাই না? তোমরা যখনই এই সোনা আর রূপার শাড়ি পরবে, তোমরা হাওয়ায় ভাসতে থাকবে, আর এই শাড়ি তোমাদেরকে আমাদের পরীরাজ্যে পৌঁছে দেবে। যখন ইচ্ছা পরীরাজ্যে এসে ঘুরে যাবে। আমি আসি। এই বলে পরী হাওয়ায় মিলিয়ে গেল। এরপর থেকে ওদের দুই বোনের যখনই পরীরাজ্যে যাওয়ার ইচ্ছে হতো, ওরা সোনা রূপার শাড়ি পরে নিত, আর শাড়ি ওদেরকে পরীরাজ্যে পৌঁছে দিত। ওরা সেখানে অনেক আনন্দ করত। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এক গ্রামে কবিতা নামের একটা মেয়ে বাস করত। কবিতা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু ওর একটাই দুঃখ, ওর স্বামী ওর 2 বাচ্চা হওয়ার পরই মারা যায়। কবিতা বিধবা হওয়ার পর পুরো গ্রামের সবাই ওকে নিয়ে অনেক মন্তব্য করতে শুরু করে। সবাই বলে কবিতা অভিশপ্ত, এই জন্যই ওর স্বামী এত অল্প বয়সে মারা গেছে। এমনকি গ্রামের মানুষজন ওকে নানাভাবে অত্যাচার করতে শুরু করে। কেউ যদি সকালে ঘুম থেকে উঠে কবিতাকে দেখত, তাহলে সবাই বলতো ওই দিনটাই তাদের খারাপ যাবে। একদিন কবিতা সকালবেলা উঠে নদীর পাড়ে যায় কাপড় চোপড় ধোয়ার জন্য। তখনই সেখানে একজন গিন্নিমা আসে, আর কবিতাকে দেখে বলে, কি করলাম, ছ্যা 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 ছ্যা, আজকে ঘুম থেকে উঠে এই মুখ পুড়ে বিধবার মুখ দেখলাম। আজকের পুরো দিনটাই আমার মাটি যাবে। এই মুখ পুড়ি, তুই এই গ্রাম ছেড়ে যাস না কেন? অল্প বয়সে নিজের স্বামীটাকে খেয়েছিস, এখন কি আমাদেরও এইভাবে খেতে চাইছিস? তোর মেয়েগুলো যে তোর সঙ্গে কেন থাকে কে জানে? তুই যে কোন দিন তোর 2 মেয়েকে খেয়ে ফেলবি সেটা কেউ জানে না। ছ্যা 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 ছ্যা, ঘুম থেকে উঠে কার মুখ দেখলাম? এভাবে কেন বলছেন কাকিমা? আমার স্বামীকে আমি খেয়েছি, উনি তো মারা গেছেন অসুস্থতায়। আজকে যদি আপনার স্বামীর কিছু হয়, সে যদি অসুস্থ হয়ে মারা যায়, আল্লাহ না করুক, তাহলে কি আপনিও এটা বলবেন যে আপনি আপনার স্বামীকে খেয়ে ফেলেছেন? আপনারা সবাই কেন আমার সঙ্গে এমন আচরণ করেন? এটা শুনে গিন্নিমা কবিতাকে জোরে একটা থাপ্পড় মারলো, আর বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস আমার স্বামী মারা যাবে? শোন, সতী নারীর পতি মরে না,
আমি ভালো মহিলা, আমার স্বামী কেন মরবে? তুই একটা বজ্জাত মহিলা, নিশ্চয়ই কোনো পাপ করেছিলি, তাই তো এত অল্প বয়সে তোর স্বামী মরেছে। আমাদের গ্রামে দেখা দেখি অল্প বয়সে কোনো নারী তার স্বামী হারা হয়েছে কিনা? তুই বজ্জাত মহিলা, তাই তোর স্বামী হারিয়েছিস, আমার সঙ্গে তুলনা করতে এসেছিস? বজ্জাত মেয়ে ছেলে কোথাকার! ছ্যা 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 ছ্যা, আজকের দিনটাই আমার মাটি হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর কোন জাদুর গল্পটি দেখতে চাও তাও লিখতে ভুলো না যেন। নতুন নতুন সব জাদুর গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকনটি প্রেস করে দাও। হে কি সর্বনাশ আমার সঙ্গে হয়েছে! গ্রামের সবাই আমার সঙ্গে কত খারাপ আচরণ করে। আমার দুই মেয়ে মিলি আর লিলি, ওরা যদি এইসব দেখে ওরা কি শিখবে? ওরাও তো মানসিক অত্যাচারে ভুগবে। না না, আমাকে এখনই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি আমার দুই মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাব। তারপর কবিতা তার দুই মেয়ে মিলি ও লিলিকে নিয়ে সেই গ্রাম ছেড়ে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এই গ্রামের রাস্তাটা ছিল ভয়ানক, কেননা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যেতে হলে একটা জঙ্গল পার হয়ে যেতে হতো। তাই কেউ যদি একা সেখান দিয়ে যেতে হতো তাহলে সে বিপদে পড়তই পড়তো। আর মিলি লিলির মা কবিতাও যখন তার দুই মেয়েকে নিয়ে গ্রামের রাস্তা পার হয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিল তখনই একটা হিংস্র বাঘ এসে তাদেরকে আক্রমণ করে। মামা, আমাদের ভয় করছে, এই বাঘটা কি আমাদের খেয়ে নেবে? মা বাঁচাও বাঁচাও! ভয় পাস না মা, তোদের মা তোদের সঙ্গে আছে, তোদের কোনো ক্ষতি হতে দেব না। এই বাঘ তোদের কিচ্ছু করতে পারবে না। কবিতা তার দুই মেয়েকে জড়িয়ে ধরে। বাঘটা এসে কবিতার উপর আক্রমণ করে আর কিছুক্ষণ পর কবিতাকে থুবলে খাবলে সেখান থেকে চলে যায়। কবিতার পুরো শরীর থেকে রক্ত ঝরছিল, ওর অবস্থা অনেক খারাপ ছিল। কবিতা ওর দুই মেয়েকে কোনো রকমে নিয়ে জঙ্গলটা পার হলো আর সামনে একটা বুড়িমার কুঁড়ে ঘর ছিল। কবিতা ডানে বামে না তাকিয়ে দ্রুত সেই বুড়িমার ঘরে প্রবেশ করলো আর বুড়িমাকে বলল, মা, আপনার কাছে দোহাই লাগে, আমার এই মেয়ে দুটোকে এই পৃথিবীতে দেখার মতো কেউ নেই। আপনি দয়া করে আমার এই মেয়ে দুটোকে দেখবেন। ওরা যে অভাগিনী, ওদের বাবাকে হারিয়েছে, এখন আমাকেও হারাবে। আপনি কথা দিন, আপনি ওদেরকে লালন পালন করবেন, ওদেরকে মানুষের মতো মানুষ করবেন। আমি এক বুড়ি মহিলা, আমি কিভাবে তোমার দুই মেয়েকে লালন পালন করব? আমি সপ্তাহে একদিন ভিক্ষা করে এনে দুটো ভাত খাই, নিজের খাবারই তো জোগাড় করতে পারি না। তোমার এই অবস্থা দেখে আমার বড্ড খারাপ লাগছে ঠিকই, কিন্তু আমিও যে নিরুপায়। যেখানে নিজের খাওয়ার ঠিক নেই সেখানে দুটো মেয়েকে কিভাবে মানুষ করব বলো দেখিনি? বুড়িমা, আপনি চিন্তা করবেন না, আমার হাতে যে বাক্সটা দেখছেন এর মধ্যে একটা রূপার শাড়ি আর একটা সোনার লিপস্টিক আছে। এগুলো আমাকে একবার এক ঋষি বাবা দিয়েছিলেন, বলেছিলেন আমি মারা গেলে এগুলো তার জাদু ক্ষমতা দেখাবে। সেই দিন আজ চলে এসেছে। আমি তো এখন দুনিয়া ছেড়ে চলেই যাব। আমি মরে যাওয়ার পর আপনারা এই বাক্স খুলবেন, এর ভেতর ওই জাদুর দুই জিনিস আপনারা পেয়ে যাবেন। ওই জাদুর সব জিনিস দিয়েই আমার মেয়েরা আপনার সঙ্গে ভালোভাবে থাকতে পারবে। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। আমার প্রিয় মেয়েরা, তোমরা নিজেদের খেয়াল রেখো। তোমাদের মা তোমাদের সঙ্গে সারা জীবন থাকতে পারলো না, কিন্তু তোমাদের মায়ের দোয়া তোমাদের সঙ্গে সব সময় থাকবে। এতটুকু বলতেই কবিতা সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কবিতার মৃত্যুতে ওরা দুই বোন অনেক কান্নাকাটি করে। মা, ও মা, তোমার কি হলো মা? চোখ খোলো, আমাদের এভাবে একা করে যেও না। আমরা যে এতিম হয়ে গেলাম। কাঁদিস না দিদি ভাই, এটাই নিয়তির লিখন ছিল হয়তো, তাই তো তোরা আমার দোর গোড়ায় এসেছিস। তোদের মায়ের শেষ কাজ আগে সম্পন্ন করতে হবে। তারপর তারা সবাই মিলে ওদের মায়ের
শেষ কাজ সম্পন্ন করলো। আর তারপর সেই বাক্সটা খুলে দেখলো সত্যি সত্যি সেখানে একটা সোনার লিপস্টিক আর একটা রূপার শাড়ি রাখা আছে। ওরা সেই বাক্স খোলা মাত্রই ওই জাদুর সোনার লিপস্টিক আর রূপার শাড়িটা হাওয়ায় ভাসতে শুরু করলো। আর রূপার শাড়ি থেকে ঝরঝর করে অনেক অনেক টাকা পড়তে শুরু করলো। আর সোনার লিপস্টিকটা বলতে শুরু করলো, তোমরা দুই বোন আমাকে তোমাদের ঠোঁটে লাগাও, আর তোমরা তোমাদের একটা করে ইচ্ছা বলো, সেই ইচ্ছা পূরণ হয়ে যাবে। প্রথমে মিলি ওই সোনার লিপস্টিক ঠোঁটে লাগালো আর বলল, আমি চাই আমাদের একটা থাকার বাড়ি হবে, যেই বাড়িতে সবকিছু থাকবে প্রয়োজনীয়। সঙ্গে সঙ্গে সেখানে থাকার মতো সুন্দর একটা বাড়ি প্রকট হয়ে গেল। তারপর লিলি লিপস্টিকটা ঠোঁটে লাগালো আর বলল, আমি চাই আমাদের এত টাকা হোক যেই টাকা দিয়ে আমরা আর আমাদের এই বুড়িমা আরামসে জীবন কাটিয়ে দিতে পারি। সঙ্গে সঙ্গে ওদের কাছে অনেক অনেক টাকাও চলে এলো। এরপর ওদের জীবনে আর কোনো দুঃখ থাকেনি। ওরা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।